ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা দুজন আবার আজকে একটা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নাম আপনারা হয়তো প্রত্যেকেই বাংলাদেশবাসীরা শুনেছেন। এই চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে কিন্তু বাংলাদেশ বিভিন্নভাবে উত্তাল ইস্কনের। তো কি ব্যাপার বা কি ঘটনা, কে এই চিন্ময় কৃষ্ণ দাস, সেরকমই কে কি মানে সেরকমই একটা ভিডিও নিয়ে আজকে এনেছি। এই ভিডিওর টপিক আর ভিডিওর কিন্তু অরিজিনাল লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন এই ইম্পর্টেন্ট ভিডিওটা একটু দেখে নিই। সনাতন সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এবং জামিন নামঞ্জুরের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর থেকে ভারতের উদ্বেগ এবং ইসকনের বিবৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অথচ মাত্র কয়েক মাস আগে খোদ ইসকনই চিন্ময় কৃষ্ণ দাসকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল। বর্তমানে ব্যাপক আলোচিত সমালোচিত চিন্ময় কৃষ্ণ দাস আসলে কে, সে সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে সনাতন ধর্মের একজন প্রভাবশালী নেতা এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। তার আসল নাম চন্দন কুমার ধর। তিনি সনাতন সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ধর্মীয় শিক্ষা ও দর্শনের প্রতি তার গভীর অনুরাগ এবং সনাতনী সম্প্রদায়ের একাধিক সংগঠনের নেতৃত্ব তাকে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত পুণ্ডরিক ধামের নেতৃত্ব দিয়ে আসছেন, যা সনাতনী ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। এই পুণ্ডরিক ধাম রাধারানীর বাপের বাড়ি হিসেবে পরিচিত। ইসকনের আচার্যবর্গের অন্যতম শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ এই পুণ্ডরিক ধাম থেকেই বাংলাদেশে প্রথম মন্দির ভিত্তিক ইসকনের কার্যক্রম শুরু করেন। এমন গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থানের নেতৃত্ব দেওয়ার কারণে চিন্ময় কৃষ্ণ দাস তার অনুসারীদের কাছে চিন্ময় প্রভু হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। তার বক্তৃতা, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এবং ভক্তদের প্রতি আবেগপূর্ণ দিক নির্দেশনা তাকে সনাতন সম্প্রদায়ের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। গত 31 অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনকে আসামি করে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা করার কারণে ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, 5 আগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার পর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করেছিল। 25 অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রামের লালদিঘি মাঠে একটি মহাসমাবেশ আয়োজন করা হয়। সেই মহাসমাবেশের সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার টানানো জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকন গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে, যা একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকারের শামিল। সেই রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে চট্টগ্রামে নেওয়া হয়। চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। চিন্ময় দাসের জামিন বাতিলের পর আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। তাকে বহনকারী প্রিজন ভ্যানটি ঘিরে ধরে কয়েক ঘন্টা আটকে রাখে বিক্ষুব্ধ হিন্দুরা। এমন পরিস্থিতিতে প্রিজন ভ্যান থেকেই পুলিশের হ্যান্ডমাইকে চিন্ময় কৃষ্ণ দাস তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানান। কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এরপর পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। উগ্র হিন্দুত্ববাদীরা চট্টগ্রাম আদালতের আশেপাশে ব্যাপক ভাঙচুর করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে থাকে। এমনকি তারা আশেপাশের মসজিদে পর্যন্ত হামলা চালায়। তখন সাধারণ ছাত্র জনতাও বিক্ষোভকারী হিন্দুত্ববাদীদের প্রতিহত করার চেষ্টা করে। এক পর্যায়ে হিন্দু জঙ্গিরা সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এছাড়াও সংঘর্ষে আরও অন্তত 20 জন আহত হয়। এই ঘটনা থেকেই পরিষ্কার হয় যে হিন্দুত্ববাদী ইসকনের সন্ত্রাসীরা আগে থেকেই অস্ত্রশস্ত্র নিয়ে বড় ধরনের সহিংসতার জন্য প্রস্তুত ছিল।
চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পরপরই ইসকন বিষয়টিতে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছিল। সেখানে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে ইসকনের একজন গুরুত্বপূর্ণ নেতা। বিষয়টি যদিও পুরোপুরি সঠিক নয়, কারণ পূর্বে তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে গত জুলাই মাসে চিন্ময়কে ইসকন থেকে বহিষ্কার করা হয়। মাত্র কয়েকদিন আগে চট্টগ্রামের হাজারীগলিতে একটি সংঘর্ষের ঘটনার পরও ঢাকায় সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ জানিয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে শিশু নিপীড়নেরও অভিযোগ রয়েছে। 2013 সালের 6 অক্টোবর ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস চিন্ময়ের উপর সাময়িক বিধিনিষেধও আরোপ করেছিল। সেখানে বলা হয়, 18 বছরের কম বয়সী কেউ যাতে তার সান্নিধ্যে না যায় এবং চিন্ময় দাস যেন ইসকনের কোনো অবকাঠামোতে রাত্রি যাপন না করতে পারে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়েও গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারত সরকার এবং ভারতীয় গণমাধ্যমগুলো অত্যন্ত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। চিন্ময় দাসের গ্রেফতারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনেও বিক্ষোভ করেছে বিজেপির বিধায়করা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঘটনা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের উপর চরমপন্থীদের দ্বারা ধারাবাহিক হামলারই অনুসরণ। বাংলাদেশ সরকার এর বিপরীতে বলেছে, এমন অপ্রমাণিত বিবৃতি দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। ভারতীয় গণমাধ্যমগুলো বরাবরের মতোই এই ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করছে। আদালতে হিন্দুত্ববাদীদের আক্রমণে একজন নিরীহ আইনজীবী খুন হওয়ার বিষয়টি পাশ কাটিয়ে তারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের কাল্পনিক ঘটনা প্রচার করছে। এমন কোনো ঘটনা যদি ভারতে ঘটত, একদল মুসলিম কোনো আদালত প্রাঙ্গণে একজন হিন্দু আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে, তাহলে এতক্ষণে তার প্রতিশোধ হিসেবে আরও বহু মুসলিমকে প্রাণ দিতে হতো। কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি মোটেও অতটা ভয়াবহ নয়। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনে যতটা না শেখ হাসিনার ক্ষতি হয়েছে, তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে ভারতের। কারণ এর মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের অবসান হয়েছে। তাই ভারত যে কোনো মূল্যে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারতের দালাল হিন্দুত্ববাদী গোষ্ঠী ক্রমাগত হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির চেষ্টা করে যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাস সেই ভারতীয় দালালদের অন্যতম একজন নেতা। চট্টগ্রামের হিন্দুত্ববাদীদের যে মহাসমাবেশে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে, সেই সমাবেশ থেকেও তারা ঢাকা শহর অবরোধ করার হুমকি দিয়েছিল। হাসিনা সরকার পতনের পর মাত্র 3 মাসে তারা যত প্রতিবাদ করেছে, বিগত 15 বছরেও তারা এর সামান্যও করেনি। চিন্ময় কৃষ্ণ দাসের মতো ভারতীয় দালালেরা আসলে সাধারণ সনাতন হিন্দুদের ধর্মীয় আবেগকে পুঁজি করে বাংলাদেশে ভারতীয় হিন্দুত্ববাদ কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। ভারতে যেহেতু উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করছে, তাই বাংলাদেশেও সেই সাম্প্রদায়িক পরিস্থিতি আনার জন্য তারা বাংলাদেশে মুসলিম বিরোধী বিভিন্ন কাজ করে যাচ্ছে, যাতে করে বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর ক্ষেপে যায় এবং এর মাধ্যমে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কিভাবে বাংলাদেশে হিন্দুত্ববাদী ষড়যন্ত্র বাস্তবায়ন করছে সে সম্পর্কে আরও জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো তো বন্ধুরা, ভিডিওটা দেখলেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। হিন্দু মুসলিম বিষয়টা আমরা যখনই ভাবি তখনই কিন্তু একটা ভেদাভেদ চলে আসে। যে কোনো মানুষের মৃত্যুই কাম্য না। যে উকিলটাকে মারা হয়েছে সে মুসলিম বলে আজকে ভাবা হচ্ছে যে হিন্দুরা তাকে কেন মেরেছে। মরেছে কিন্তু মানুষ, সেখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার এই জায়গায় আসে আমার সেটাই বিষয় না। তবে এই বিষয়টা যত তাড়াতাড়ি সলভ হয়ে যায়, আমার মতে দুই দেশের পক্ষে কিন্তু যে সম্পর্কটা ছিল আগাগোড়াই, সেই সম্পর্কটা আবার যেন আগের জায়গায় চলে আসে। এইসব ছোটোখাটো একটা ব্যাপার নিয়ে এত বড় করে দেখার কোনো ব্যাপার নেই। তো এই চিন্ময় কৃষ্ণ দাস যদি সত্যিই অন্যায় করে থাকে তিনি শাস্তি পাবেন, এটা কোর্টের বিষয়, বিচার্য বিষয়, এ বিষয়ে আমরা মন্তব্য করতে পারি না। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যত পারবেন আমাদের ভিডিও কিন্তু নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখাবে একটা নতুন রূপে নতুন ভিডিও নিয়ে।